আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে ওসমান হাদি। অবস্থা আশঙ্কাজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি জামায়াত এনসিপির তীব্র নিন্দা এবং উদ্বেগ, তদন্তের দাবি। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারেক রহমান। কাল সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা মির্জা ফখরুলের। এবং ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চান ভোটের মাঠে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দীর্ঘ 1.5 যুগ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর ঢাকার মাটিতে তিনি পা দেবেন। তার আগমনে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, তারেক রহমান দেশে আসলেই সেসব বাধা দূর হয়ে যাবে, স্বস্তি ফিরে পাবেন দেশের মানুষ। সবার সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সংঘাত চায় না, তাদের উপর কোনো আঘাত আসলে বিএনপিও বসে থাকবে না। আমি আপনাদের এখন এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়। জুমার নামাজের পর নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। আরো জানাচ্ছেন জি এম তসলিম। জুমার নামাজ পড়ে বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে পেছন থেকে এসে গুলি চালায় হাদিকে লক্ষ্য করে। গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হয়েছেন হাদি। আশঙ্কাজনক হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ভাই আমাদেরকে প্রচারণার জন্য সব মসজিদের লিস্ট দিয়ে দিছে এবং আমাদেরকে ভাগ করে দিছে কে কে যাবে। তো আমরা সেই অনুযায়ী চলে গেছি মসজিদে যাওয়ার পরে আমাদেরকে ভাই শেষ কথা বলছে যে ঠিক আছে, আমি কোন মসজিদে যাবো এটা তোমরা আমার সাথে কেউ আইসো না এবং তোমাদেরকে বলছিও না। পরে ভাই বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রবনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করব, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করবো না, আমরা একসাথে গল্প করব। এ পর্যন্ত ভাই আমার শেষ কথা ছিল। হাদির সহযোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে সন্ত্রাসীদের টার্গেটে ছিলেন ইনকিলাব মঞ্চের এই নেতা। দেশি বিদেশি নম্বর থেকে তাকে ও তার পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হাদি। পাশে একশো কেউ আমল করতো, এখন আবার যারা করতেছে তারা হাদিরে গুলি করছে। আমাদের বাইরের উপরে যে হামলা করছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইন্টিমের কাছে আমাদের একটাই দাবি, ধারাবাহিক হামলা, এটা পরিকল্পিত। আমাদের আদর্শ একটা জায়গায় যে আমরা যারা আন্দোলন করছিলাম, এই আন্দোলনটা যারা বুকে ধারণ করে তারা একটু সেফ থাকুক, তারা একটু বেঁচে থাকুক, আমরা আগামীর বাংলাদেশটাকে একটু দেখি। এদিকে হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই যোদ্ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ,
পল্টন সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। তাদের অভিযোগ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারার দায় এড়াতে পারে না সরকার। হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার সহযোদ্ধারা। হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা। জি.এম. তসলিম, ATN বাংলা, ঢাকা। ওসমান হাদির উপর দুর্বৃত্তদের গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে নির্বাচনী পরিবেশের জন্য অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে উল্লেখ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম তদারকির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ও বিস্তৃত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। সকল রাজনৈতিক পক্ষ ও নাগরিককে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। একই সাথে তার দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি। এক বিবৃতিতে বিএনপি জানায়, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। তাদের দাবি, একটি চক্র সমাজে ভয় আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অংশ। জুলাই বিপ্লবের পর গণতন্ত্রের অগ্রযাত্রা থামাতে এবং দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবার অপচেষ্টা চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এই ক্ষোভ জানান তিনি। এ সময় আমিরে জামায়াত বলেন, কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিও জানান তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই হামলাকে গণ অভ্যুত্থানে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার উপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ন্যাক্কারজনক হামলা দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আসন্ন নির্বাচনী পরিবেশের ভঙ্গুরতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। ওসমান হাদির উপর হামলা দুঃখজনক, জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী যারা নির্বাচনের বিরোধিতা করছে, তারাই দেশের স্থিতিশীলতা বিনষ্টে উঠে পড়ে লেগেছে। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি ও দলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ষষ্ঠ দিনে ছাত্রদলের নেতাকর্মীদের সামনে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান সহ খাতভিত্তিক বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল আওয়ামী লীগের ভোট পেতে নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন তারা কোনো কথা বলছে না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, অবাস্তব প্রতিশ্রুতি দেয় না বিএনপি। আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, দেশের অর্থনীতি বলো, দেশের কৃষি ব্যবস্থা বলো, দেশের শিল্প ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, চিকিৎসা ব্যবস্থা বলো, সামগ্রিকভাবে সমাজ দেশকে যে জায়গায় রেখে গিয়েছে, যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে
গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন বিরোধী শক্তির ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, বিভ্রান্তি ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হলে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলা করা হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় দূর হলেও আয়োজনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদের মতে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচনী ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের মতে নির্বাচন নিয়ে নাগরিকদের আস্থা তৈরিতে ভোটের মাঠে নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকা ও সরকারের রাজনৈতিক সদিচ্ছা আরো দৃশ্যমান হওয়া প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে অনেকটা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণের মাধ্যমে বহুলকাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এখনও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। বিশ্লেষকরা বলছেন, সিসির ভাষণে গণভোট আয়োজন সহ বিভিন্ন ইস্যুতে আরও স্পষ্ট বার্তা প্রয়োজন ছিল। দুটাই তো বড় নির্বাচন, গণভোটটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু আনলে ভালো হতো। এই একটা গণভোটের জায়গাটা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে ভোটারকে আশ্বস্ত করা। প্রধান নির্বাচন কমিশনার তো প্রধান ব্যক্তি, যিনি ভোটারকে আশ্বস্ত করেন, ভোটাররা নির্বিঘ্নে আস্থা রেখে, নির্বাচন কমিশনের আস্থা রেখে ভোট কেন্দ্রে আসবে। এই যে আস্থা তৈরি করার জায়গাটা, ভোটারদের আস্থার জায়গাটা, এই জায়গাটা উনি আরও কিছু বাক্য ব্যবহার করতে পারতেন। বিশ্লেষকদের মতে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় নির্ধারিত সময়ে ভোট গ্রহণ ও দ্রুত সময়ে ফলাফল প্রকাশে চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে ইসি। একই সাথে ভোটের মাঠে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাও বড় চ্যালেঞ্জ। 5ই আগস্টের পরে যে সকল অস্ত্র থানা থেকে লুট হয়েছিল, এই সব অস্ত্র কি ফেরত এসছে? তার খুবই সামান্যই ফেরত এসছে। তো এই অস্ত্রগুলোকে আপনি এই নির্বাচনকে সামনে রেখে আপনি এই অস্ত্রগুলোকে উদ্ধার করতে পারবেন কিনা? অবৈধ টাকা, অবৈধ অস্ত্র জানে উদ্ধার করা, কিছু কিছু অভিযান করা, মানে আসলে তাদের কার্যক্রম তারা ঠিকই করছে, কিন্তু সেগুলোকে দৃশ্যমানে আনা, তাতে ভোটাররা আশ্বস্ত হয়। এছাড়া নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা কি হবে, কিংবা জাতীয় পার্টি সহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নেয়া না নেওয়াও নির্বাচনী মাঠে নানা মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের যে অংশটা দেশে আছে, কর্মী আছে, হয়তো কিছু স্থানীয় পর্যায়ের নেতা নেত্রী আছে, তারা যদি নমিনেশন পেপার সাবমিট করতে চায়, ধরেন তারা নির্বাচনে অংশ নিতে চায়,
স্বতন্ত্র একটা অপশন তো খোলাই আছে তাদের, আপনি তো সেটা বন্ধ করেন নাই। যখন তারা এটা করতে আসবে তখন কি তাদেরকে স্বাভাবিকভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন? জাতীয় পার্টি এরা তো নির্বাচন করতে চাইবে, যাদেরকে বলা হয় যে এরা স্বৈরাচারের দোষর, দীর্ঘ সময় ধরে তারা স্বৈরাচারকে সহযোগিতা করেছে। তো যখন তারা এটা করতে চাইবে তখন তাদের সাথেও তো একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে তারা এও বলেন, নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর সমঝোতামূলক আচরণে দূর হতে পারে নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা। সকল স্টেক হোল্ডারদের একটা সহযোগিতার মনোভাব থাকতে হবে আর কি। ইটস নট দ্যাট অনলি ল এনফোর্সিং বাহিনীর কাছে আপনি ছেড়ে দেবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা জানান। নির্বাচনের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। এটি কঠিন তবে অসম্ভব নয়। কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, কর্মী, প্রয়োজনীয় অর্থ ছাড়া শুধু জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়েই নির্বাচনের মাঠে লড়তে চান বলে জানান সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা। কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। মাদক, চাঁদাবাজি, ছিনতাই আর গ্যাস সংকটে জর্জরিত ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত ড্যামরা যাত্রীবাড়ির বাসিন্দারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা। ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার সমস্যার সমাধান করতে পারবে তাকে নির্বাচিত করবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ডেমরা যাত্রাবাড়ি এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আসনের প্রার্থী সমর্থকরা। এলাকাবাসীরা জানান, মাদক, চাঁদাবাজি, ছিনতাইয়ের পাশাপাশি মহামারী আকার ধারণ করেছে গ্যাস সংকট। তাই শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার সমস্যার সমাধান চান তারা। সিটি কর্পোরেশন আন্ডারে হলে কি সিটি কর্পোরেশন কোনো কিছুই কাজ হয় না, কোনো সুযোগ সুবিধা আমাদের দীর্ঘদিন যাবত এগুলি পরিষ্কার করছে না। মশা, ডেঙ্গু প্রাদুর্ভাব এখানে বেশি। গ্যাস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা প্রতি মাসে মাসে বিল দিয়ে যাচ্ছি। আমরা এখানে দীর্ঘদিন ধরে 40 বছর ধরে থাকি। উন্নয়নে কোনো সময় সব প্রার্থী আসছে, আশ্বাস দিয়ে গেছে, এই পর্যন্ত আমরা উন্নয়নে পাইনি এলাকা। এদিকে সাধারণ মানুষের মতামত নিয়ে ভিন্ন ধর্মী প্রচারণা চালাচ্ছেন ঢাকা 5-এর দাঁড়িপাল্লার কাণ্ডারি মোহাম্মদ কামাল হোসেন। আমরা শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এই বিষয়গুলো মেইন ফোকাস দিচ্ছি, সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মতামত গ্রহণ করেছি। এই সকল মতামত পরামর্শগুলো নিয়ে আমি একটা ইস্তেহার তৈরি করবো ইনশাআল্লাহ। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক অব্যাহত রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। জানান, ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমাদের এই ডিএনডির বাঁধের ভিতরে 12 লক্ষ লোক বসবাস করে। এখানে স্বাধীনতার পর স্থায়ী কোনো সমাধান পায় নাই। যদি আমি এমপি হতে পারি, ইনশাল্লাহ এই এলাকার গ্যাস, পানির অভাব থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার মাঠ, সরকারি হসপিটাল, এই সমস্ত সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ভোটাররা জানান, শুধু আশ্বাস নয়, এলাকাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ রাজধানীর গুলশানে ছিলেন সহকর্মী মনির হোসেন তপু। ঢাকা 17 আসন নির্বাচনী হালচাল তুলে এনেছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা সারাদিন রয়েছি ঢাকা 17 আসনে, যেটি গুলশান, বনানী, মহাখালী, বারিধারা সহ এর আশপাশের এলাকা নিয়ে গঠিত। এখানে আমরা সারাদিন যেমনটা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু সমস্যার কথা এখানে চিহ্নিত করেছেন। তবে এখানে সর্বশেষ যে উপনির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা দেখেছি শুধুমাত্র 11.5% ভোটার তারা ভোট দিয়েছেন।
সেজন্য এখানে যে বিশাল একটি অংশ প্রায় 90% মতন ভোটার যারা ভোট কেন্দ্রে সর্বশেষ নির্বাচনে ভোট দেননি, তাদেরকে ভোট কেন্দ্রে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাসও তারা দিচ্ছেন। তবে এখানে একটি বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা এখানে বসবাস করছেন, একই সাথে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা করাইল বস্তি সহ আশপাশে তারা বসবাস করছেন। সেই ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অনেক ধরনের হিসাব নিকেশ করতে হচ্ছে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 17 আসন থেকে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। এভারকেয়ার হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় হাদির পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ওসমান হাদির সুস্থতা কামনা করেন জিয়া পরিবারের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। ওসমান হাদির ভাই বোন ও কয়েকজন সহকর্মী এই সময় উপস্থিত ছিলেন। আবারও সালাম স্টিল ভোটের খবর। জমে উঠেছে নারায়ণগঞ্জ 3 আসন নির্বাচনী প্রচারণা। বিএনপির একাধিক প্রার্থী, জামায়াত ইসলামী ও বেশ কিছু ইসলামী দলের প্রার্থী থাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে আসনটিতে। রাস্তার যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকমুক্ত ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। রিপোর্ট ইয়াসিন রানার। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা প্রায় 6 লাখ। শিল্প কারখানা থেকে শুরু করে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ মেঘনা তীরবর্তী এই আসনটি। ঢাকার খুব কাছে হলেও যানজটের সমস্যা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকা, চাঁদাবাজি ও মাদকের ব্যাপক সমস্যা রয়েছে আসনটিতে। যার ভাল লাগতেছে এই হারিতেছে, হ্যাঁ চাইতেছে, কিন্তু আসলে তো দরকার মেন লোক, ওই লোকটাকু। আমাদের দেশে নেতার নয়, নীতির প্রয়োজন, নীতির পরিবর্তন দরকার। যারা যুব সমাজ আছে তারা দিতে পারে, আশা করি তাদের ভোটটা আগাইতে পারলে ইনশাল্লাহ যেই টানে ইনশাল্লাহ তারাই আগে যাবে। আমরা যারা সাধারণ লোক আছি আমরাও চাই সুস্থ নির্বাচন হোক। শিক্ষা প্রতিষ্ঠান আর মাদক মুক্ত যদি আমাদের সোনারগাঁও হয়, ইনশাল্লাহ আমাদের সামনে যুব সমাজ ভালো পর্যায়ে চলে যাবে। জনগণের প্রত্যাশার পাশাপাশি নিজেদের পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আসনটিতে বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। তরুণ সমাজ ও নারী ভোটারদের নজর কাড়তে বেশ কিছু পরিকল্পনার কথা জানান জামায়াতের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া। সোনারগাঁয়ের বৈধ গ্যাস সংযুক্তি নিশ্চিত করবার জন্য আমার পক্ষ থেকে যা করণীয় দরকার তাই করব। এডুকেশনাল জায়গা থেকে সোনারগাঁকে চমৎকার করে গড়ে তোলবার ডিসিশন আছে আমার। এটা আমি ডোর টু ডোর, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন হোমওয়ার্ক করছি ভোটারদের সাথে। ভোটারদের বক্তব্য কিন্তু এরকম যে আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারি, চোখ বন্ধ করে দাঁড়িপাল্লায় ভোট দিব। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, দলের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনকে নতুনভাবে সাজাতে চান তিনি। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ ইনশাল্লাহ আমরা বিপুল বাজায় সারা পাচ্ছি। সোনারগাঁয়ের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে চলে। ভোটারদের একটাই কথা যে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা যাতে আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই। ভোটারদের প্রত্যাশা যে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি যত ভালো হবে, জয়লাভে এগিয়ে থাকবেন সেই প্রার্থী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে আছেন আলী আসগর ইমন। সেখানকার পরিস্থিতি তিনি তুলে ধরছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি সিরাজগঞ্জ 2 আসনে। আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যাকে বলা হয় হার্ড পয়েন্ট। সেই হার্ড পয়েন্টে আমার পাশে সচেতন নাগরিক সমাজের 2 জন স্থানীয় বাসিন্দা আছে, তাদের কাছ থেকে জানবো নির্বাচনের হালচাল। চলুন সরাসরি একটু তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। যে আপনারা তো এখানকার স্থানীয়, আমি জানতে চাচ্ছি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সামনে নির্বাচন, প্রিপারেশন কেমন দেখছেন? মোটামুটি। প্রার্থীরা কি আপনাদের বাড়িতে গিয়েছিল ভোট চাইতে? এখনো না। এখনো যায়নি। কেমন মনে করছেন আগামী নির্বাচন কেমন হবে? এটাই তো বোঝা যাচ্ছে না যে নির্বাচন কেমন হবে। আপনারা বুঝতেই পারছেন না কেমন হবে? আসলে সবকিছুই একটু ঘোলাটে। কোনোটাই স্পষ্ট না। আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনার কাছ থেকে একটু জানি যে নতুন যে সরকার আসছে তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? অবশ্যই নতুন সরকার যারা আসবেন দেশের জন্য কাজ করবেন, জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকেই
চাই যে দেশের জন্য তারা কাজ করুক। দেশের পক্ষে যে কাজ করবে তাকেই আমরা চাই, সে যেই হোক না কেন। দেশ সবার আগে, এটাই আমাদের ভাবনা চিন্তা। এবং আমরা চাইবো যে দেশকে যেন আমরা যে পর্যায়ে উন্নতির শিখরে দেখতে চাই, তার জন্য সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য ব্যক্তিকে আমরা দেখতে চাই পরবর্তী ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার। স্থানীয় মানুষজন একটি কথাই বলছিল যে যেই নির্বাচিত হোক না কেন তারা এমন একজন মানুষকে চান যিনি হবেন সৎ, নিষ্ঠাবান এবং দেশের জন্য সর্বোপরি এই এলাকার জন্য কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশে, যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। তফসিল ঘোষণা হলেও 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনমনের সংখ্যা কাটেনি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তবে তিনি আশাবাদী নির্বাচন বানচালে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে সেনা, পুলিশ সহ দেশের জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে বিতার্কিকদের ইংরেজিতে এই প্রাণবন্ত উপস্থাপনা। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন আগামীর কাণ্ডারীরা। প্রযুক্তির সুফল ও কুফল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় বালক বনাম বালিকা দল। এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই দিয়ে উস্কানিমূলক বয়ান ঠেকানোর চ্যালেঞ্জ ইসি ও প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনের যে প্রধান চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর যে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কোনোভাবে ভণ্ডুল করবার জন্য দু একটি বাসে, গাড়িতে দু একটি হঠাৎ 10-12 সেকেন্ডের জঙ্গি মিছিল করে বাংলাদেশের নির্বাচনকে ভুলুণ্ঠিত করতে না পারে, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সজাগ দৃষ্টি রাখবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কোনো অপশক্তি যাতে কোনোভাবে ব্যাহত করতে না পারে, সে কারণের জন্য আমরা ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ব্যক্তিত্ব সকলকে, সাংবাদিক সকলকে আমরা একযোগে কাজ করবার জন্য অনুরোধ করছি। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিইও মজিদুল হক। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বোর্ডগুলো সম্মানিতভাবে কাজ করছি। বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকা দল, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আমদানি বন্ধ হওয়ার অজুহাতে বেড়েছে চালের দাম। নাজির শাইল ও আটাশ চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। নতুন পেঁয়াজ উঠলেও দামের ঝাঁজ এখনো কমেনি। নতুন পেঁয়াজ 100 টাকার, পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। নতুন আলু বাজারে আসতে শুরু করলেও পুরাতন আলুর দামও কমেনি। এদিকে শীতের সবজির দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। ডিমের দাম কিছুটা কমলেও বাড়তি মুরগির দাম। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত নভেম্বরের শুরুতে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। 70-80 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম 130 থেকে 140 টাকায় স্থিতিশীল হয়। এ মাসে বাজারে আসতে শুরু করে নতুন পেঁয়াজ, কিন্তু তাতে দামে কোনো হেরফের হয়নি। নতুন পেঁয়াজ বেচতেছি 100 টাকা, 90 টাকা, পুরাতন পেঁয়াজ বেচতেছি 140 টাকা। পেঁয়াজটা তো রেগুলার পণ্য, যেগুলো রেগুলার পণ্য ওইগুলোর দামটা একটু নিয়ন্ত্রণে রাখা উচিত। শীতের সবজিতে এখন বাজার ভরপুর, সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে, তবে তা সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। সবজির দাম অনেক কম গ্রামে, এখানে আসতে তো অনেক হয়ে যাচ্ছে। সবজির দাম কমছে, আমি তো সবজির দাম সব হাই দেখতেছি। মরিচের দামই তো আপনার হচ্ছে 120 টাকা কেজি, তে আপনার কোন জিনিসের দাম কম? কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি চালের বাজার। আমদানি বন্ধ হওয়ার সুযোগে ব্যবসায়ীরা বাড়িয়েছেন চালের দাম, তেলের দামও বাড়তি। যখন 5 লিটার জায়গায় দাম বাড়ে তখন 2 লিটার নেই, যে কম নিব। 1 তারিখে বন্ধ হওয়ার পর থেকে কেজিতে 3-4 টাকা করে বাড়ে গেছে। এখান থেকে এটা বাড়াইয়া দিছে। নাজির শাইল এবং আটাশ শাইলের প্রভাবটা পড়ছে,
বিশেষ করে রাজশাহী বেশি পড়ছে। মধ্যবিত্ত বাঙালি সবথেকে বেশি হতাশ হন মাছের বাজারে গিয়ে। 400 টাকার নিচে কোনো মাছ নেই। আর রূপালী ইলিশ 2400 থেকে 3000 টাকা কেজি। অল্প টাকা কেজি ইলিশ মাছ কেনা সম্ভব না। নদীতে মাছ নেই, জাল না বলে আমরা করতে পারব, এদিকে দাম বেশি মাছই আনি না। স্টিমেট যা নিয়ে আসছি তা নিয়ে চাহিদা মতো করতে পারতেছি না, লাগাম ছাড়া। বাজারের উদ্যোগতি তো আছেই, তার মধ্যে যেটা সাধ্যের মধ্যে নিতে হয়। আর এদিকে ডিমের দামে রয়েছে কিছুটা স্বস্তির খবর। ফার্মের 1 ডজন ডিম এখন 140 টাকা থেকে কমে 110 টাকা। 250 টাকা দরে সোনালী ও 160 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দেশি মুরগি 550 টাকা কেজি। একটু বাড়ছে, আসে একটু কমলে 5 টাকা 10 টাকা কমলে 10 টাকা কমলে পাবে এই তো আর কি। তবে সরকার নির্ধারিত 750 টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তবে এমন কিছু চায় না যুক্তরাষ্ট্র। গত মাসে এই দুই দেশের যুদ্ধে 25,000 সেনার মৃত্যু হয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, এই রক্তস্রোত বন্ধ করতে কাজ চলছে। কম্বোডিয়ার সাথে সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। নির্বাচনের প্রস্তুতির জন্য রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে পার্লামেন্ট বিলোপের ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের পরামর্শে এই পদক্ষেপ নিয়েছেন রাজা। থাইল্যান্ডের সংবিধানে পার্লামেন্ট বিলোপের 45 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। প্রধানমন্ত্রী মনে করেন, কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত সহ এমন সব বিষয় নির্বাচিত সরকারের মোকাবেলা করা উচিত। এ কারণে রাজাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গত মাসে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত 176 জন নিহত হয়েছেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। রাজধানীর তেজগাঁওয়ে বিশ্বশান্তি মানব ও কল্যাণ কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও মহোৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 12 আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব। এ সময় সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সাহা, এক্সিম ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মানব কুমার হালদার, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলোক বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অসীম কুমার দাস। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। সন্ধ্যায় শ্রীনগর স্টেডিয়াম থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মশাল হাতে নেতাকর্মীরা ত্যাগী নেতার সঠিক মূল্যায়নের দাবি জানান। বিক্ষোভ মিছিলে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ পর্যায়ে খেলার খবর। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে একপেশে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9 উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে 205 রানে অল আউট হয় কিউইরা। 4 উইকেট নিয়ে উইন্ডিজদের ব্যাটিং লাইন আপে ধস নামান ব্লেয়ার টিকনার। জবাবে 9 উইকেট হারিয়ে 278 রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে 73 রানে লিড পায় কিউইরা। মিচেল হেই 61 আর কনওয়ে 60 রান করেন। কেইমার রোলস আর অ্যান্ডার ফিলিপ 3টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের বিপর্যয়ে পড়ে ইন্ডিজরা। 25 রানে 2 উইকেট হারায় তারা। তৃতীয় দিনের শুরুতে মাত্র 96 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জ্যাকব ডাফি 5 উইকেট তুলে নেন। 53 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 18 ডিসেম্বর মাউন্ট মঙ্গানোয়ে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে ওসমান হাদি। অবস্থা আশঙ্কাজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ।
হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি জামায়াত এনসিপির তীব্র নিন্দা এবং উদ্বেগ, তদন্তের দাবি। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারেক রহমান। কাল সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা মির্জা ফখরুলের। এবং ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চান ভোটের মাঠে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।